নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সুলেখা সান্যালের লেখা লঘু মেঘ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। ঝুমঝুম ঝুমঝুম করে আশ্রমের কম্পাউন্ডে শালগাছটার শুকনো পাতা খসে পড়ছে আস্তে আস্তে বাতাসে পাক খেতে খেতে। আকাশে যেখানে পড়ন্ত বেলার রোদে আর মেঘে লুকোচুরি খেলা চলছে, সেদিকে চোখ পেতে চুপ করে বসে থাকে সরমা। আর একটু পরেই ছুটির ঘণ্টা পড়বে। ছুটি হয়ে যাবে কাজ থেকে আর নিভা বেরিয়ে এসে ধমকাবে, আবার ভাবছিস তুই? আবার? কেন যে রোজ এই সময়টাতেই ছুটি থাকে তার? কেন এই সময়টাও তাকে কাজে লাগিয়ে দিতে পারে না সুধাদি? তাহলে একা একা বসে থেকে মাঠের মধ্যে নিঃসঙ্গ ওই ছোট শালগাছটার মতো নিজেকেও নিঃসঙ্গ লাগে না? এমন অসহ্য লাগে না? এরপর সমস্ত বাড়িটাই যাবে খালি হয়ে। ছেলেমেয়েরা কলরব করে বেরিয়ে যাবে, সুধাদি চলে যাবে সব শেষে। কেবল থাকবে সে আর নিভা। ছাদের ওপরকার ঘরে তাদের আস্তানা। যদি নিভা না আসতো তার সঙ্গে, যদি তাকে একা আসতে হতো, সে কথা ভাবতেও সরমার বুকের মধ্যেটা কেঁপে ওঠে। তাহলে ঘণ্টা বাজলে সবাইয়ের কলরবের মধ্যে থেকে নিভা বেরিয়ে আসে সন্তর্পণে। সরমাকে স্মরণ করিয়ে দেবার দায়টা তারই যে এটা তাদের শোবার ঘর নয়, এটা আশ্রম। এখানে তারা বাইরে থেকে দরখাস্ত করে চাকরি করতে এসেছে। এখানে কাজ করতে হয়, কাজ না থাকলে অন্য কর্মীদের সঙ্গে মিশতে হয়, ভালো না লাগলেও আজে বাজে 5টা কথা নিয়ে গল্প করতে হয়। অমন করে গালে হাত দিয়ে ভাবতে নেই। ওতে লোকে অনেক কথা বলে, সেগুলো শুনতেও খুব ভালো লাগে না। হাত ধরে টেনে নিভা বলে, এই ওঠ, সবাই চলে গেছে যে। সারাদিন বলি বলি করেও যে কথাটা বলা হয়নি, সিঁড়ি দিয়ে ছাদের ওপরকার ঘরে যাবার সময় সেই কথাটা নিভা বলে। আবার কাল রাত্রিরে কেঁদেছিস তুই? মাথা নিচু করে চুপ করে থাকে সরমা। ছাদের ওপর একটা তেঁতুল গাছের ডাল ঝুঁকে পড়েছে। তার মসৃণ সবুজ চিকন চিকন পাতায় বাতাস নেচে বেড়াচ্ছে ফিস ফিস করে। অত বড় ছাদটার মধ্যে ঝুঁকে পড়া ডাল ওই একটাই মাত্র। আশ্রম কম্পাউন্ডের মধ্যে থাকে এই দুটি মেয়ে আর বুড়ি ঝি। সে রাত্রে রান্না করে দেয়, পাহারা দেয়। সরমা হঠাৎ সেই সবুজ পাতা ভরা ডালের দিকে আঙুল বাড়িয়ে বলে, জানিস নিজেকে কেমন মনে হয়? ওই রকম নিঃসঙ্গ। তবে এলি কেন? এ আশ্রমে চাকরি নিতে তোকে কি কেউ সেধেছিল? এলি তো এলি আমাকে শুদ্ধ নিয়ে। দুহাতে নিভাকে জড়িয়ে ধরে সরমা বলে, ভাগ্যিস তুই এসেছিলি, নইলে আমি কি একদিনও টিকতে পারতাম ভেবেছিস? ছাদের ওপরকার সেই ঝুঁকে পড়া ডালটার নিচে বসেই চা খায় ওরা। কি একটা পাখি ডালের ওপর অনেকক্ষণ ডাকাডাকি আর নাচানাচি করে একসময় উড়ে চলে যায়। একসময় কখন সন্ধে হয়, চাঁদ ওঠে। সরমা বলে, আজও কাঁদব আমি, বকতে পারবি নে কিন্তু। কথা শেষ না করেই হঠাৎ নিভার কোলের মধ্যে মুখ ডুবিয়ে এসে চুপ করে থাকে। কাঁদে না, কিন্তু একটা ভীষণ অস্থিরতা তাকেই শুধু কষ্ট দেয় না, নিভারও চোখে জল এনে দেয়। অনেকক্ষণ পরে আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে নিভাই বলে, ফিরে যাবি রমা? চল কলকাতায় চলে যাই। মুখ না তুললেও সরমার প্রবল আপত্তিটা স্পষ্ট বোঝা যায় তার চুপ করে থাকা দেখে। শেষে কখন যেন একসময় সে মুখ তোলে, অসহায়ের মতো বলে, ওখানে না, অন্য কোথাও,
চল, এখান থেকেও আমরা অন্য কোথাও চলে যাই নিভা। যাবি? মুখ তুলে সে নিভার মুখের দিকে এমন করে তাকিয়ে থাকে যে মাথা নাড়া ছাড়া আর কোনো উপায় থাকে না নিভারও। কিন্তু সম্মতি দিয়ে পর মুহূর্তেই তার রাগ হয় অন্য কথা মনে করে। তারও তো ঘর আছে, সংসার আছে, সেখানে একটা দাবি করা লোকও আছে। কতকাল সেই বা এমন করে ছেড়ে দিয়ে রাখবে তাকে এক খেয়ালি বন্ধুকে আগলে বেড়ানোর জন্য? তবু ভাগ্যিস এই আশ্রমে দুটো চাকরি খালি ছিল, হয়ে গেল দুজনেরই। নইলে এই দিশেহারা মেয়েটা যে কি করে বেড়াতো। বলে, তোমার মরণ। আনন্দর মা এসে কেঁদে পড়লেন তো অমনি গলে গেলে। একবার আনন্দর কথা শুনলি নে, তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষাটাও করলি নে। শুকনো উদাস চোখে সরমা তাকায় মেঘে ঢাকা চাঁদের দিকে। তারপর একসময় নিভার মুখের দিকে তাকিয়ে ম্লান হাসি হাসে। মানুষের মনকে লোকে ঠিক বোঝে না নিভা। অত কান্নাকাটি, চোখের জল আমি সইতে পারি নে। তার চেয়ে মনে হয় নিজেকে কষ্ট দেওয়াই ভালো। আর শুধু তো আনন্দের মা নন, সঙ্গে করে মেয়েটাকে পর্যন্ত নিয়ে এসেছিলেন, ফুটফুটে সুন্দর একটা ছোট মেয়ে। নিভা বলে, কি বলল সে? কিছু না। আনন্দর মায়ের কান্না দেখে সেও কাঁদতে লাগলো। তুই বল না নিভা, ছোট্ট ফুটফুটে একটা নির্দোষ মেয়েকে কখনো কষ্ট দিতে ইচ্ছে করে? তখন মনে হয় ছেড়ে দিই নিজের দাবি, ওরা খুশি হোক। কিন্তু মেয়েটি কি জানে যে আনন্দ তোকে ভালোবাসে বহুদিন থেকে? তুই ছাড়লেও সে তার দাবি ছাড়বে না। ওর মা জানেন, তিনি বললেন সব ঠিক হয়ে যাবে দীর্ঘদিন আনন্দ যদি আমাকে না দেখতে পায়। ওই মেয়েকে নিয়েই সুখী হবে সে, তিনি জানেন। বললেন, লেখাপড়াই না হয় তোমার মতো জানে না, কিন্তু ও রূপগুণ, আনন্দ তাকে একদিন না একদিন মর্যাদা দেবেই। তার 10 বছরের দেওয়া কথা, কোন ছোটবেলায় বাগদত্তা করে রাখা মেয়ে, বল নিভা। রেগে নিভা বলে, যত সব সেকেলে কথা শুনলেও হাসি পায়। আনন্দ কখনো এসব মানবে না, দেখিস। এতক্ষণ পরে সরমার চোখ ছলছল করে ওঠে। বলে, সে ভার আনন্দর মায়ের, আমার নয়। কিন্তু ও ফিরে এসে হুলস্থুল বাঁধাবে, এটাও আমি চাইনি নিভা। এত করে কাউকে ঠিকানা না দিয়ে পালিয়ে এলাম। তুই যদি চুপি চুপি জানিয়ে থাকিস, নইলে বল, জানিয়েছিস নাকি? অপরাধীর মতো নিভা তাকায় মুখের দিকে। তোর মতো আমি নিষ্ঠুর নাকি? অসীমকে চিঠি না লিখলে সে আমার মুখ দেখবে ভেবেছিস? ওর চিঠিতে একটা খবর জেনেছি, বলবো? হঠাৎ দপ করে আগুন জ্বলে ওঠার মতো হঠাৎ জ্বলে উঠেই সরমা নিভে যায়। এমন কিছু যা আমি সইতে পারবো না? তাহলে থাক ভাই। না, শোন, তোর শোনা দরকার। বল। শক্ত হয়ে বসে সরমা। বোম্বে থেকে ফিরেই আনন্দ প্রথম এসেছিল আমার বাড়িতে। ভীষণ রেগেছে তোর ওপর। রেগে গিয়ে বিয়ের তারিখ ঠিক করে নিমন্ত্রণপত্র বিলি করে বেড়াচ্ছে। সরমার দু চোখে জল চিকচিক করে, কিন্তু মুছে ফেলে না। হাসি মুখে শান্ত গলায় বলে, এই খবর? ভালোই তো। ফিরে যাওয়া যাওয়া করছিস? বিয়ে হয়ে গেছে খবর পেলেই আমরা ফিরে যাব। তোকেই বা আর কতদিন আটকে রাখবো ভাই? কিন্তু তুই কি করবি? তুই পোড়ামুখী উদারতা দেখাতে গিয়ে 3 জীবন মাটি করলি। ওই মেয়েটাই কি কোনোদিন সুখী হবে ভেবেছিস? এবার কয়েকটা শুকনো তেঁতুল পাতা বাতাসে পাক খেতে খেতে গায়ে পড়ে। সরমা আবার চোখ তোলে আকাশের দিকে, জ্যোৎস্নায় মাখামাখি হওয়া গাছপালার দিকে, ধোঁয়ার মতো উড়ে উড়ে যাওয়া মেঘের দিকে। অন্যমনস্কের মতো বলে, সত্যি সে বড় দুঃখের নিভা। কিন্তু তার জন্যে আমার আর কি করবার আছে বল? কি?
তারপর হঠাৎ ওঠে, ঘরে ঢুকে সুটকেস থেকে একটা ফটো বার করে এনে কুচি কুচি করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিয়ে শান্ত শক্ত গলায় বলে, দেখিস নিভা, এবার থেকে আর কাঁদব না আমি। দেখিস, কোনো দুর্বলতাও রাখব না মনে। মনে করব একদিন খুব একটা বড় অসুখ হয়েছিল আমার, কিন্তু সেরে গেছে, বুঝলি? নিভা চুপ করে তাকিয়ে থাকে। কি বলবে সে? কি করবার আছে তার? মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙা চোখে অর্ধস্ফুট চেতনার মধ্যে সন্ধেবেলাকার একটা গুনগুনানি ভেসে ভেসে বেড়ায়। কে যেন আবৃত্তি করেছিল কোনো সময়, প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলিদার, আর কভু আসিবে না, বাকি আছে শুধু অসীম। অসীম। ঘুমের ঘোরে নিভা পাশে হাত বাড়ায়। শূন্য বিছানায় হাতখানা পড়ে তার চমক ভাঙে। অসীম নয়, সেই মেয়েটা পাশে নেই। সেই জেগে উঠে বসে নিভা দেখে দরজা খোলা। ঝি ঘুমোচ্ছে ঘরের মেঝে অঘরে। মস্ত বড় কম্পাউন্ডের ওপাশ থেকে আশ্রমে দারোয়ানের রামায়ণ পড়ার শব্দ ভেসে আসছে। ছাদের উপর যেখানটায় তেঁতুল গাছের ডালটা ঝুঁকে পড়েছে তারই নিচে দাঁড়িয়ে আছে সরমা। নিভা গিয়ে হাত চেপে ধরে। আবার কাঁদছিস? সন্ধেবেলা যে অত কথা বললি। কিন্তু কাঁদছে না মেয়েটা। ফ্যাঁস ফ্যাঁসে যন্ত্রণা ভরা গলায় কেবল বলে, পারলাম না ভাই, না পারাটা যে কি কষ্টের, কেমন করে বোঝাই তোকে। ফিরে দাঁড়িয়ে নিভার কাঁধে হাত রেখে সে বলে, আমি পারছি নে নিভা, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। এখান থেকে পালাতে হবে আমাকে। তুই বরং চলে যা নিভা, আমার সঙ্গে থাকতে হবে না। বেশ, আমি না হয় গেলাম, কিন্তু তুই যাচ্ছিস কোথায়? কোথায়? সরমা অনেক দূরে তার দৃষ্টি মেলে দেয়। ভাবছি সাঁওতাল পরগনায় চলে যাব, পিস্তুত বোন লতিকার কাছে। শুনেছি সেখানকার শালপাতা নাকি কথা বলে। আমি সেসব কাহিনী জোগাড় করব ঘুরে ঘুরে, ওখানেই চাকরি নিয়ে থেকে যাব। সত্যি সত্যি রাতের বলা কথাটাকেই কাজে পরিণত করবে সরমা, নিভা তা ভাবেনি। তার মনটাও দুর্বল হয়ে পড়েছে। আর সে এই দিশেহারা খামখেয়ালি মেয়ের পেছনে ঘুরে বেড়াতে পারবে না। নিজের পায়ে নিজে কুড়ুল মারা মেয়েটা যা ইচ্ছে তাই করে বেড়াক এবার থেকে, আর সে আগলে বেড়াবে না। একই দিনে দুজনের যাবার কথা। সকালেই অসীম এসেছে নিভাকে নিয়ে যাবে বলে। এসেই সে সরমার খোঁজ করেছে, কিন্তু সরমা সারাটা দিন পালিয়ে বেরিয়েছে সামনে থেকে। যেন মস্ত এক অপরাধ করে সে এখানে এসেছিল, যেন মুখ দেখানো বারণ তার। আসলে অসীমকে দেখলে মনে পড়ে আর একজনের কথা। যদি জানতে ইচ্ছে করে কেমন আছে আনন্দ, কেমন কাটছে তার জীবন। নিভার খুশি খুশি মুখটার দিকে চোখ পড়লেই সরমার বুকের মধ্যেটা কেমন করে ওঠে। কেন করে সরমা তা ভেবে পায় না। কেন খুশি হয় মানুষ, কেন হাসে, ভবিষ্যতের কল্পনা করে, ওই শূন্য ঘরটার মতো মনটাও তার শূন্য। সেখানে এখন কয়েকটা ছেঁড়া খাম, খবরের কাগজের টুকরো, কটা স্নো পাউডারের কৌটো গড়িয়ে বেড়াচ্ছে। দেওয়ালের চারকোণে চারটে মশারির দড়ি তখনও ঝুলছে। একটা ক্যালেন্ডার উল্টো হয়ে বাতাসে নড়ছে। এই ঘরটার সামনে দাঁড়িয়ে তাকালে হয়তো কলকাতার ধোঁয়া ধোঁয়া আকাশটাও দেখা যায়। যাবার জন্য পা বাড়িয়েও আবার ফিরে দাঁড়ায় সরমা। ঝুলে পড়া সেই তেঁতুলের ডালটার দিকে চোখ রেখে বলে, কষ্ট হচ্ছে রে নিভা, আশ্রমটা না ছাড়লেই হয়তো হতো। নিভা বলে, চল চল, সব কিছুর ওপরেই তোর মায়া, ওই জন্যেই তো অত কষ্ট পাস।
বেচারা সেই কখন থেকে। বলেই অসীমের ইশারায় জিভ কেটে চুপ করে। স্টেশনে পৌঁছে অসীম বলে, কলকাতা তো কাছে, নিভা একাই যেতে পারবে, আমি যাব নাকি আপনার সঙ্গে? সরমা হাসে বিষণ্ণ চোখ তুলে, না না, কাউকে লাগবে না, জানেন না আমি একা, সঙ্গী কেউ নেই। জানলা দিয়ে হাত বাড়িয়ে সরমার গালে মৃদু আঘাত করে নিভা বলে, একা একা কি করছিস মুখপুরি, দেব গলা টিপে, দেখছিস নে? গার্ডের বাঁশি বাজানো শুনেছে সরমা, তার দু চোখ ঝাপসা হয়ে উঠেছে জলে। নিভার হাত ছেড়ে গিয়ে কখন যেন ঝাঁকুনি দিয়ে চলতেও শুরু করেছে গাড়িটা। চলন্ত গাড়ির দরজা খুলে কে বুঝি একজন কামরায় ঢুকেছে সেটাও টের পায়, কিন্তু তাকাতে ইচ্ছে করে না। বুকের ভেতর থেকে একটা বাষ্পোচ্ছ্বাস তার বুক পর্যন্ত উঠে আসছে, সেটাকে আয়ত্ত করতে বেশ কষ্ট যে। কে যেন তার মাথায় হাত রেখেছে। কে? চমকে সরমা এপাশ ফিরে হঠাৎ ফ্যাকাশে হয়ে ওঠে, জানালাটা চেপে ধরে নিজেকে সংযত করে। কামরায় লোক বেশি নেই, যারা আছে তারা দেহাতি কুলি নয়তো সাঁওতাল। সরমার দিকে খুব মনোযোগ নিয়ে তাকায় না তারা, তাই ভালো, নইলে হয়তো তাকে লজ্জা পেতে হতো। কেবল পাশে বসা আনন্দ গভীর গলায় বলে, বসো চুপ করে, লাফ দিয়ে পড়বে নাকি? অমন করলে শেকল টেনে লজ্জা দেব কিন্তু। ক্ষীণ গলায় সরমা বলে, তুমি তুমি কেন? খুব অন্যায় করেছি নাকি? অসীমের সঙ্গে এসে সেই সকাল থেকে ঠায় বসে আছি স্টেশনে, ভারী অন্যায় আমার না? আর তুমি যে পালাচ্ছিলে, সেই জন্যেই তো চলন্ত গাড়িতে পর্যন্ত লাফিয়ে উঠলাম প্রাণীর মায়া ছেড়ে। শান্ত গলায় সরমা বলে, ভালো আছো? আরও গভীর হয়ে আনন্দ বলে, ভীষণ ভালো, এত যে তুমি কল্পনাও করতে পারবে না সরমা। মাধুরী তোমার বউ? বউ কি? হো হো করে হেসে ওঠে আনন্দ। আমার আরও একটা বউ আছে নাকি? জানতাম না তো। মাধুরীকে কি বিয়ে করনি তুমি শেষ পর্যন্ত? মায়ের মনে কষ্ট দিয়েছ তো? আনন্দ এবার আর হাসে না, গম্ভীর হয়ে বলে, মেয়েরা কি পুতুল নাকি সরমা, যে কেউ তাকে ভালোবাসবে না জানলেও তার সঙ্গেই জীবন কাটাতে চায় উপায় না থাকা সত্ত্বেও? এই নিয়ে না তোমরা কত লড়াই বক্তৃতা করো? তারপর শান্ত গলায় জানতে চায়, কেন পালাচ্ছিলে? সরমা চুপ করে থাকে। এদিক ওদিক তাকিয়ে কখন একসময় আনন্দ সরমার হাতখানা টেনে নেয় হাতে, নিচু গলায় বলে, শালপাতার কথা শুনতে তুমি একাই যাচ্ছ, আমাকে নেবে না? শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।